নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শ্যামা কবিতাটি নিয়ে অনেকেই আলোচনা করতে বলেছিলেন। শ্যামা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কবিতাটি, এই কবিতাটি তার আকাশ প্রদীপ বলে একটি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের অন্তর্গত, যেটি 1346 বঙ্গাব্দের দিকে প্রকাশিত হয়। অর্থাৎ ইংরেজি সাল যদি আমরা দেখি তাহলে সময়কালটা মোটামুটিভাবে 1939-এর দিকে। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাচ্ছেন 1941 খ্রিস্টাব্দে। ফলে আমরা বুঝতে পারি যে এই 1939 বা তার কিছু আগে যে রবীন্দ্রনাথের কাব্যজীবনে একটা পালা বদল হচ্ছে। বিশেষত 1344 বঙ্গাব্দের দিকে প্রকাশিত প্রান্তিক বলে যে কাব্যগ্রন্থ, সেখান থেকে রবীন্দ্রনাথের কাব্যজীবনে একটা পরিবর্তন, একটা পালা বদল আসছে। দীর্ঘদিন রোগে ভোগা, তা থেকে মুক্তি, সাময়িক মুক্তি, অসুস্থতাকে কাটিয়ে ওঠা, মৃত্যুকে কাছ থেকে দেখা, জীবনের শেষ প্রান্তে দাঁড়ানো, সেই বেলার অভিজ্ঞতাগুলোই আসলে প্রান্তিক কাব্য থেকে রবীন্দ্রনাথের লেখার মধ্যে ধরা পড়তে থাকে। এবং সেই ধারায় আমাদের আলোচ্য যে কবিতা শ্যামা, সেটি তার আকাশ প্রদীপ বলে যে কাব্যগ্রন্থ তার অন্তর্গত। কি আছে এই কাব্যের মধ্যে? না, আকাশ প্রদীপ সম্পর্কে আমি যদি দু চারটে কথা আগে বলি, তাহলে বলতে হয় যে আকাশ প্রদীপ সম্পর্কে আমাদের নিহারঞ্জন রায় রবীন্দ্র সাহিত্যের ভূমিকায় একটি চমৎকার কথা বলছেন। আগেই বলিয়াছি, আকাশ প্রদীপের কবিতাগুলি স্মৃতিবহ। জীবনের বহু পুরাতন দিনগুলি হইতে আহুত স্মৃতির অনুধ্যানই এই গ্রন্থের অধিকাংশ সার্থক কবিতার বিষয়বস্তু। জীবনের বহু পুরাতন দিনগুলি হইতে আহুত স্মৃতির অনুধ্যানই এই গ্রন্থের অধিকাংশ সার্থক কবিতার বিষয়বস্তু। নিহারঞ্জন রায়ের এই বক্তব্যটুকুকে যদি আমরা একটু মাথায় রাখি তাহলে বুঝতে পারব আসলে এই আকাশ প্রদীপ বলে যে কাব্যগ্রন্থ, এর কবিতাগুলোর মধ্যে রবীন্দ্রনাথ স্মৃতিচারণা করেছেন। স্বাভাবিক, 41-এ যে মানুষটা পৃথিবী ছাড়ছেন, পৃথিবীই ছাড়ছেন, তাঁর লেখালেখির মধ্য দিয়ে তিনি তো আজও আমাদের প্রাণের ঠাকুর। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর ঠিক 2 বছর আগে লেখা এই কাব্যগ্রন্থের কবিতাগুলির মধ্যে বৃদ্ধ বয়সে দাঁড়িয়ে, পৌরত্বে পৌঁছে, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি একবার ফিরে তাকিয়েছেন, অনেক দূর পর্যন্ত দেখেছেন। জীবনের ফেলে আসা দিনগুলো তাকে আবার তাঁর স্মৃতিতে ভেসে উঠেছে। সেই দিনগুলোকে তিনি মনে করেছেন, সেই স্মৃতিগুলো তাকে তিনি আঁকড়ে ধরতে চেয়েছেন। শুধু আঁকড়ে ধরা নয়, এ শুধুই কোনো একজন বয়স্ক মানুষের আবেগ ব্যাকুলতা নয়, ভাষা এলোমেলো চিন্তা নয়, এর মধ্যে মননশীলতার ছাপও আছে। এর মধ্যে তার বলা যেতে পারে ভাবনার গভীরতা আছে। প্রথম কথা একটা বলি, একজন মানুষ যখন বয়সের দিক থেকে পৌরত্বে গিয়ে পৌঁছয়, আমরা জানি জীবনের এক একটা পর্ব এক রকম দৃষ্টিভঙ্গির অধিকারী আমরা হই। কিন্তু একটা ছোট্ট শিশুর মন যেমন পরিষ্কার থাকে, এই সমাজের কোনো নিয়ম কানুন কোনো কিছুই তার মনকে এখনো স্পর্শ করেনি, তার মনটা একেবারে জলের মতো স্বচ্ছ হয়। আবার মানুষ কিন্তু পৌরত্বে গিয়েও কিন্তু সেই একই রকম স্বচ্ছতা নেয়, কিন্তু একটা পরিবর্তন থাকে। ছোটোবেলাটাতে জীবনটা জাস্ট শুরু হয়েছে, সে এখনো সংসারের অভিজ্ঞতার মুখোমুখি হয়নি, প্রেম ভালোবাসা সুখ দুঃখ এগুলোকে সে বোঝেনি এখনো। কিন্তু বয়স্ক বেলায় সে জীবনের সমস্ত ঝড়ঝাপটার মধ্য দিয়ে আস্তে আস্তে তার মনের আকাশ থেকে সমস্ত বলা যেতে পারে খাতগুলো সরে গেছে, জীবনের সার সত্যগুলো তখন স্পষ্ট হয়েছে। তখন আসলে জীবনে কোনগুলো দামি সেগুলোকে সে চিনতে শেখে, বুঝতে শেখে। আর রবীন্দ্রনাথের মানুষ যখন হয়, তিনি তো এলোমেলো ভাবনা রাখবেন না, সেগুলোকে শুধু বুঝতে শেখেন না, সেগুলো মনের অসংবদ্ধ কোনো ভাবনা হয়ে প্রকাশ পায় না, বরং সেগুলোর মধ্যেও এক গভীর মননশীলতা, এক গভীর জীবন দৃষ্টি, এক শাশ্বত সত্যোচ্চারণ হয়ে ওঠে। কি আছে শ্যামা কবিতার মধ্যে? এই কবিতায় শ্যামা অর্থাৎ একজন উজ্জ্বল শ্যামবর্ণা মেয়ের
যাকে রবীন্দ্রনাথের ভালো লেগেছিল সেই প্রথম কিশোর বয়সে, সেই কিশোর বয়সের সেই কাঁচা প্রেম, তাকেই তিনি এখানে তুলে ধরেছেন। সেই মেয়েটিকে প্রথম দেখা, তার প্রতি ভালো লাগা, সেই একটি মুখ চোরা ছেলে, লজ্জা যার নারীর ভূষণ হতে পারে, কিশোর বয়সে একটি পুরুষেরও কম লজ্জা সংকোচ থাকে না, যাকে বলতে অনেক দ্বিধা হয়, সংকোচ হয়। সাদা শাড়ি, কালো পাড়, সেই মেয়েটিকে দেখে যার হৃদয় প্রথম ভালোবাসা জেগেছিল, লাভ অ্যাট ফার্স্ট সাইট বলবো কি তাই হয়তো, সেই প্রথম প্রেমের অনুভূতি, যে অনুভূতির কথা বলা যায় না। পুতুল খেলা উপলক্ষে যে মেয়েটি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিমন্ত্রণ করেছিলেন, তাদের বাড়িতে যাওয়া, রবীন্দ্রনাথের সেই এক কোণে বসে থাকা, তারপর ধীরে ধীরে তার সঙ্গে পরিচয়টা ঘনিষ্ঠ হওয়া, নামটুকু জানতে পারা, তাকে নাম ধরে ডাকা, সেই মেয়েটি নানাভাবে তার প্রেমের অভিমান থেকে, প্রেমের দাবি থেকে রবীন্দ্রনাথকে কখনো কখনো বা তিরস্কার করেন। প্রেমিকের প্রতি প্রেমিকা তো তিরস্কার করবেনই, ভালোবাসার সামান্য চ্যুতি বিচ্যুতি হলেই পৌরুষত্বকে আঘাত করে নারী তো কথা বলবেই। সে আঘাত কোনো তীব্র আঘাত নয়, ব্যঙ্গ নয়, অভিমান ভরা আঘাত। সে আঘাত দিতে পারলে ভালোবাসার মুহূর্তগুলো আরও রঙিন হয়। সেই সমস্ত টুকরো অভিজ্ঞতার কথা রবীন্দ্রনাথ আমাদের শুনিয়েছেন। সেই জায়গা যদি আমরা একটু তুলে ধরি, কি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর? না, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, তারপর একদিন জানাশোনা হলো বাধাহীন, একদিন নিয়ে তার ডাক নাম, তারে ডাকিলাম, একদিন ঘুচে গেল ভয়, পরিহাসে পরিহাসে হলো দোহে কথা বিনিময়। কখনো বা গড়ে তোলা দোষ, কখনো বা গড়ে তোলা দোষ ঘটায়েছে ছল করা রোষ, কখনো বা শ্লেষ বাক্যে নিষ্ঠুর কৌতুক হেনেছিল দুঃখ, কখনো বা দিয়েছিল অপবাদ, অনবধানের অপরাধ। কখনো দেখেছি তার অযত্নের সাজ, রন্ধনে ছিল সে ব্যস্ত, পায় নাই লাজ। পুরুষ সুলভ মোর কত মূঢ়তারে ধিক্কার দিয়েছে নিজ স্ত্রী বুদ্ধির তীব্র অহংকারে। একদিন বলেছিল, জানি হাত দেখা, হাত তুলে নিয়ে হাত নত শিরে গুনেছিল রেখা। বলেছিল, তোমার স্বভাব প্রেমের লক্ষণে দিন, দিই নাই কোনোই জবাব, পরশের সত্য পুরস্কার খণ্ডিয়া দিয়েছে দোষ মিথ্যা সে নিন্দার। তবু ঘুচিল না অসম্পূর্ণ চেনার বেদনা, সুন্দরের দূরত্বের কখনো হয় না ক্ষয়, কাছে পেয়ে না পাওয়ার দেয় অফুরন্ত পরিচয়। সত্যি তো, সুন্দরের কখনো পরিচয় চির দূরত্বের মধ্যেই তার সৌন্দর্য। সুন্দর 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 বলে আমাদের কাছে প্রতিভাত হয় দূরত্বের জন্য। ভালোবাসাও তো রবীন্দ্রনাথের কাছে তাই, দূরত্বের মধ্যেই তো ভালোবাসার সম্পূর্ণতা, গভীরতা। বঙ্কিমচন্দ্রের একটা কথা আমাদের খুব মনে পড়ে, বোধহয় সেই উপন্যাসটাতে, তার নামটা বোধহয় ছিল চন্দ্রশেখর উপন্যাস, যেখানে প্রতাপ আর শৈবলিনী ছোটবেলা থেকেই পরস্পরকে ভালোবাসত, যদিও সে ভালোবাসা পূর্ণতা পেল না। বঙ্কিমচন্দ্র একটা কথা বলেছিলেন, বোধহয় বাল্যপ্রেমে কিছু অভিসম্পাত আছে। সত্যি তো, কিশোর বয়সে সেই প্রথম প্রেমের অনুভূতি চিরকাল। সেই প্রেম কি কখনো ভুলে থাকা যায়? আর সেই প্রেম কজনের পূর্ণতা পায়? রবীন্দ্রনাথ মৃত্যু 2 বছর আগে তার আজও মনে আছে সেই কিশোর বয়সের প্রেম, সেই কিশোর বয়সের ভালোবাসার কথা, যে ভালোবাসা পূর্ণতা পায়নি, যে ভালোবাসার মধ্যে দূরত্ব থেকেই গেছে। শেষ পর্যন্ত ডাক নাম জেনে ডাকে ডেকে কাছাকাছি এসে সব কিছুর পরেও সেই ভালোবাসা দূরত্বের মধ্যেই তার সার্থকতাকে খুঁজে নিয়েছে। মিলনের মধ্যে তার কোনো তৃপ্তি নেই, দূরত্বের মধ্যেই সে অনন্ত সৌন্দর্যের সন্ধান করেছে। আসলে রবীন্দ্রনাথের ভালোবাসা সম্পর্কে তত্ত্ব বা দর্শনটাই তো তাই। রবীন্দ্রনাথ ঠাকুর চিরকাল মনে করতেন যে ভালোবাসার পূর্ণতা মিলনে নয়, বরং
বিবাহিত সম্পর্কের মধ্যে প্রেম সে তো মারা যায় প্রতিদিনের গতানুগতিকতায়। শেষের কবিতা উপন্যাসে অমিত আর লাবণ্যকে তো তাই তিনি মিলিয়ে দিলেন না। অমিত আর লাবণ্যের প্রেম ওই ঘড়ায় তোলা জল নয়, দিঘির মতো তার বিস্তার হোক। সেই ভালোবাসা সীমাহীনতাকে স্পর্শ করুক। নিত্য নতুন সৌন্দর্যে মন বিকশিত তো তখনই হয় যখন দুজন মানুষের মধ্যে প্রতিদিনের একটা সাংসারিক সম্পর্ক নয়, একটা দূরত্বের সম্পর্ক থাকে। দূরত্বের মধ্যে, বিরহের মধ্যে প্রেম তো গভীরতা পায়। শাশ্বত প্রেমের যা কিছু সাহিত্য সে তো বিরহের কাব্য, বিচ্ছেদের কাব্য। রাধাকৃষ্ণের প্রেমও তো তাই। হৃদয়ের মধ্যে রাধাকৃষ্ণের নিত্য বৃন্দাবন। বাস্তবে অনেক বাধা ছিল। রবীন্দ্রনাথও সেই প্রেমের জয়গান গেয়েছেন। ভালোবাসার সেই অসীমতাকে তিনি ছুঁতে চেয়েছেন এই বৃদ্ধ বয়সেও, যেখানে সেই কিশোর বয়সের প্রেম, যে প্রেম অনেক দূর গিয়েও শেষ পর্যন্ত তা মিলনের আনন্দে নয়, বিচ্ছেদ, বিরহ, বেদনার মধ্যে সেটার পথ খুঁজে নিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর মেনে নিয়েছেন। সারা জীবন তো তিনি সেই প্রেমেরই জয়গান গেয়েছেন। বারবার তো তিনি তার উপন্যাসে, গল্পে, নায়ক নায়িকার মধ্যে সেই প্রেমকেই তিনি সন্ধান করেছেন। এবার কয়েকটা কথা আমাদেরকে বলতে হয়। কবিতার লাইনে আমরা শেষে আসব। কবিতাটির শেষ যে কয়েকটি ছত্র, কি চমৎকার তার বক্তব্য, ফিরে আসবো সেখানে। তার আগে আরও দু চার কথা একটু যদি বলে নিই। আমাদেরকে মনে রাখতে হবে রবীন্দ্রনাথ মানুষটা চিরকাল ছিলেন যুবা। বয়স, রবীন্দ্রনাথ দীর্ঘজীবী ছিলেন, এটা আমাদেরকে তো মানতে হবে। অনেক লেখকই আমাদের বাংলা সাহিত্যে রয়েছেন যারা খুব অল্প সময় বেঁচেছিলেন। সেই দিক থেকে রবীন্দ্রনাথ দীর্ঘজীবী ছিলেন। কিন্তু এই দীর্ঘ সময়কালে রবীন্দ্রনাথের সৃষ্টির দিকে যদি একটু তাকায়, সেখানে পর্বান্তর তো ঘটেছে বটেই। সোনার কাব্যে নিরুদ্দেশ যাত্রার মতো কবিতায় যার সঙ্গে নৌকায় করে রবীন্দ্রনাথ বেরিয়ে পড়লেন, সেই সুন্দরী, সেই তো পরবর্তীকালে রবীন্দ্রনাথের কাছে তার জীবন দেবতা, তার ঈশ্বর হয়ে গেলেন। প্রেমের সার্থকতাকে রবীন্দ্রনাথ জীবনের মাঝামাঝি পর্বে ওই ঈশ্বর, আধ্যাত্মিকতা, এই সমস্ত কিছুর মধ্যে সন্ধান করলেন। আমরা যদি তার ওই নৈবেদ্য কাব্যের কবিতাগুলোর দিকে তাকাই, তাহলে বুঝতে পারি বিষয়গুলোকে, যে রবীন্দ্রনাথ কেমন করে এই জাগতিক প্রেম, জাগতিক সম্পর্ক, সব কিছুর মূলে যিনি রয়েছেন সেই ঈশ্বরকে সন্ধান করছেন। এই সৃষ্টির মূলে যিনি রয়েছেন তাকে তিনি সন্ধান করছেন, স্রষ্টাকে। সৃষ্টির মূলে যিনি রয়েছেন, প্রেমের মূলে যিনি রয়েছেন, এই সমস্ত প্রেম, ভালোবাসা, সম্পর্কের মূলে যিনি রয়েছেন, সেই স্রষ্টাকে সন্ধান করছেন। কিন্তু আমরা একটা আগে কথা বলছিলাম না, যে বার্ধক্যকাল, পৌরত্ব এমন একটা সময় যখন জীবনের এক একটা পর্বে মানুষ এক একটা নতুন দর্শন, নতুন জীবন সত্যের সন্ধান পায়, এবং কোথাও সেই পর্বে দাঁড়িয়ে পুরনো আদর্শ, ধ্যান, ধারণা, সেখান থেকে মানুষ বেরিয়ে আসতে চায়। বাল্যকালে সে তো ছোটবেলা, আমরা সেই সময়টাকে ছাড়লাম। কৈশোর বা তারপরে যৌবন, তারপরে পরিণত বয়স, এই যে জীবনের এক একটা পর্ব, মানুষ এক একভাবে জীবনটাকে দেখতে ভালোবাসে। তরুণ যৌবনকালে যে জীবনটাকে যেভাবে দেখে, যার মধ্যে সার্থকতাকে খুঁজতে চায়, পরিণত বয়স থেকে আরও একটু এগিয়ে গেলে, আরও পরিণত বয়সে মন কিন্তু অন্য কিছুর মধ্যে সার্থকতা খোঁজে। প্রথম যৌবনে যে প্রেমের মধ্যে মানুষ সার্থকতা খোঁজে, পরিণত বয়সে, পৌরত্বের দিকে যখন সে যাচ্ছে, তখন কিন্তু ঈশ্বর, আধ্যাত্মিক চেতনা, এগুলো মানুষের চেতনাকে গ্রাস করে। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও এ কথা সত্য। রবীন্দ্রনাথ তো আর পাঁচজন নন, তিনিও মানুষ, তার মধ্যেও ছিল। কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে ছিল এই সব কিছু থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা। রবীন্দ্রনাথ যেন বারবার পরীক্ষা নিরীক্ষা করেছেন জীবনের এক একটা পর্বে। কিন্তু ওই যে বললাম, পৌরত্বকাল, বার্ধক্যকালে গিয়ে মানুষের মন অনেক উদার হয়, উন্মুক্ত হয়। এই পার্থিব জগতের যে ঝড়ঝাপটা, সুখ দুঃখ, ভালো মন্দের যে নানা সংস্কার, তার অনেক ঊর্ধ্বে মানুষ অবস্থান করে। সেখান থেকে সে তলদেশটাকে দেখতে পায়। ফলে জীবনের সমস্ত খাত সরে গিয়ে যে নিখাত সত্যটা, তাকে তুলে ধরা, বোঝা এই বার্ধক্যের সময়কালে মানুষের পক্ষে অনেক সহজ হয়।
আর রবীন্দ্রনাথের মতো ঋষিতুল্য মানুষ সেই সত্যকে আরও গভীরভাবে দেখাতে পারেন। সবাই তো বার্ধক্য বয়সে দেখাতে পারেন না, কেউ কেউ আত্মমগ্ন হয়ে যান, খিটখিটে হয়ে যান, কারো কারো চেতনাকে স্পর্শ করে যে এই যে দীর্ঘ জীবনে আমি কখনো এটাকে সত্য বলেছি, কখনো ওটাকে সত্য বলেছি, কিন্তু প্রকৃত সত্য কি, জীবনের প্রকৃত আনন্দ কোথায়, এটা অনেকে চেতনায় ধরা পড়লেও সবাই তো প্রকাশ করতে পারে না। কেউ কেউ পারে। রবীন্দ্রনাথ সেই ঋষি মানুষ যিনি প্রকাশ করতে জানেন। আকাশ প্রদীপ নামটাও তো খুব তাৎপর্যপূর্ণ। এই যে আকাশ, কিসের আকাশ? জীবনের দীর্ঘ সময়কাল, স্মৃতির আকাশ, কত সম্পর্ক, কত ভাঙা গড়া, কত মানুষের মুখ, তাদের আশা, তাদের চাওয়া, সব যেন রাতের আকাশে, কিংবা রাতের আকাশে বলাই ভালো, সব তারার মতো চিকচিক করছে। সেই স্মৃতির আকাশে তিনি কল্পনার তার লেখনীর প্রদীপ জ্বেলে দিয়েছেন। অর্থাৎ তার লেখনীর মধ্য দিয়ে বৃদ্ধ বয়সেও তিনি তার কল্পনার লেখনীর মধ্য দিয়ে সেই কল্পনার প্রদীপ জ্বালিয়ে তিনি তার স্মৃতির আকাশটাকে, তার দীর্ঘ জীবন পর্বটাকে ফিরে দেখেছেন, স্মৃতিগুলোকে উস্কে দিয়েছেন তিনি তার লেখনীর মধ্য দিয়ে আমাদের কাছে। এবং সেখানে তিনি অকপট। যে কথা বলছিলাম যে রবীন্দ্রনাথ মানুষটা চিরকাল যুবক, একটা যুবক সত্তা তার মধ্যে চিরকাল ছিল। তাই পৌরত্বে গিয়ে, জীবনের শেষ পর্বে গিয়ে রবীন্দ্রনাথ লিখতে পারেন কিশোর বয়সের প্রেমের কথা। এ তো আসলে তার সেই জীবন স্মৃতির মতোই একটা, তার জীবনের অভিজ্ঞতাকে, জীবনের স্মৃতি কথাকে কবিতার আকারে লেখা মাত্র। যেখানে আমরা দেখতে পাই প্রেমকে তিনি কখনো অস্বীকার করতে পারেননি। আধ্যাত্মিকতা, ধর্ম, নানা কথা তাঁর লেখা এসেছে, কিন্তু প্রেমের থেকে বড় কিছু হয় না। তাই সমস্ত কিছু, যে প্রেম, যে সম্পর্ক, যে নারী রবীন্দ্রনাথের কাছে আধ্যাত্মিকতায় পৌঁছে গিয়েছিল, ঈশ্বর চেতনায় পৌঁছে গিয়েছিল, যেখানে তিনি নৈবেদ্য কাব্যে সৃষ্টি নয় স্রষ্টার মুখোমুখি হতে চেয়েছিলেন, আবার যেন সব কিছু থেকে ফিরে এসে ব্যক্তি জীবনে সেই শত তুচ্ছ বলে মনে হওয়া সেই কিশোর বয়সের ভালোবাসাকেই তাঁর আজ আঁকড়ে ধরতে ইচ্ছা করছে। শ্যামা কবিতায় সেই উজ্জ্বল শ্যাম ও বর্ণা মেয়েটিকে ঘিরে তাঁর প্রথম প্রেমের অনুভবের কথা তিনি বলছেন। এই বৃদ্ধ বয়সে কজন পারে? রবীন্দ্রনাথের মতো মানুষই পারেন। আসলে এটাই জীবনের সত্য, যে রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে হয়েছে যে প্রেম, তা থেকে আধ্যাত্মিকতা, শেষ পর্যন্ত মানুষকে বাঁচতে হয় এই বাস্তব পৃথিবীর ভালোবাসার মূল্যবান সম্পদগুলোকে আঁকড়ে ধরে। সেই প্রথম প্রেমের অনুভব, সে তো চিরকাল অম্লান, তাকে অস্বীকার করব কিভাবে? তাই সেই প্রথম প্রেমের অনুভব, কিশোর বয়সের সেই ভালোবাসার কথাকেই তিনি আমাদের কাছে তুলে ধরছেন। এবং এইটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, রবীন্দ্রনাথ সম্পর্কে চির রোম্যান্টিক যে তকমা, রবীন্দ্রনাথ প্রকৃতির কবি, প্রেমের কবি, মাঝখানে তিনিও তা থেকে সরে সরে এসেছেন। তিনিও সৃষ্টি ছেড়ে স্রষ্টার দিকে মুখ ফিরিয়েছেন, কিন্তু আবারও তাকে জীবনের শেষ বেলায় সেই প্রেমের কাছে নত যেন হতে হয়েছে। সেই প্রেম যত তুচ্ছ হোক, সেই প্রেমের মধ্যেই ঈশ্বরকে পাওয়া যায়। এবং সেই প্রেম সম্পর্কে একটা সত্যেও তিনি আমাদেরকে পৌঁছে দিচ্ছেন। প্রেমের সার্থকতা মিলনে নয়, বিচ্ছেদ, বেদনা, বিরহ, তার মধ্যেই প্রেম অনন্তকে স্পর্শ করে। তার মধ্যেই প্রেম কল্পনার পাখায় ভর করে অসীম অনন্তকে জানতে পারে, গভীরতাকে ছুঁতে পারে। পৌরত্বে পৌঁছেও রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কাঁচা বয়সের প্রেমের কথা বলেননি, সেই প্রেম থেকে একটা সত্যেও তিনি পৌঁছে গেছেন। জীবন সায়ান্নে তিনি সেই সত্যের বার্তা আমাদের দিয়েছেন যে প্রেমের সার্থকতা মিলনে নয়, বিরহের মধ্যেই সেই প্রেম পূর্ণতা পায়। নেই বা হলো মিলন, বিচ্ছেদ, বেদনা সব থাক, তবু সেই প্রথম প্রেমের হৃদয়ের থনটুকু, সম্পদটুকু, সেটাই তো জীবনের পাথেয়। সেইটুকুকে আঁকড়ে ধরেই সারা জীবনটা কাটিয়ে দেওয়া যায়। আসলে যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন নাটক লিখছেন এবং নাটকে অভিনয় করছেন, যিনি তরুণ বয়সে বিসর্জন নাটকে তিনি কি করছেন? তিনি করছেন রঘুপতি চরিত্রে অভিনয়, বৃদ্ধ চরিত্রে অভিনয়।
আর জীবনের শেষ বেলায় তিনি সেই বিসর্জন নাটকে অভিনয় করছেন কোন চরিত্রে? জয়সিংহ চরিত্রে, যুবার চরিত্রে। আসলে রবীন্দ্রনাথ মনে করতেন ফাল্গুনীর মতো নাটক পড়লে আমরা বুঝতে পারব বয়স সে তো সংখ্যা মাত্র, মনের রংটাই সব থেকে বড়। রাজার চুল পাকাকে ঘিরে যে গল্প তিনি ফেঁদেছিলেন তার ফাল্গুনীর মতো নাটকে গানে গানে যে বার্তা তিনি আমাদের দিয়েছিলেন সে তো সেই বসন্তের বার্তা। জীবনের শেষ বেলাতেও রবীন্দ্রনাথের মনের বসন্ত কেটে শীতের আগমন সেখানে হয়নি। শরীরে জড়ত্ব এসেছে, জরা দশা এসেছে, মনে জরা কখনো গ্রাস করতে পারেনি। তাই সেই তরতাজা মনটাকেই তিনি মেলে ধরেছেন শ্যামা কবিতায় জীবনের প্রথম বয়সের সেই কিশোর প্রেমের গল্পের কথা বলতে গিয়ে, যেখানে কবিতার একেবারে শেষে তিনি কি চমৎকার কথা বলছেন। তবু ঘুচিল না অসম্পূর্ণ চেনার বেদনা, সুন্দরের দূরত্বের কখনো হয় না ক্ষয়। সুন্দর কখনো চিরকাল দূরত্ব রাখে বলেই সে সুন্দর। কাছে পেয়ে না পাওয়া দেয় অফুরন্ত পরিচয়, কাছে পেয়ে না পাওয়ার দেয় অফুরন্ত পরিচয়। তারপরে শেষে বলছেন কি, পুলকে বিষাদে মেশা দিন পরে দিন, পশ্চিমে দিগন্তে হয় লীন, চৈত্যের আকাশতলে নীলিমার লাবণ্য ঘনালো, আশ্বিনের আলো বাজালো সোনার থানে ছুটির সানাই, চলেছে মন্থর তরী নিরুদ্দেশের স্বপ্নেতে বোঝায়। এই নিরুদ্দেশের পথে, এই যে ছুটির সানায়, এই যে পশ্চিম দিগন্তের কথা, এগুলো সবই আসলে রবীন্দ্রনাথের জীবনের শেষ বেলার অনুভব। যে বেলায় দাঁড়িয়ে তিনি বলতে পারেন সুন্দরের দূরত্বের কখনো হয় না ক্ষয়। যা কিছু সুন্দর সে দূরত্বেই সুন্দর, প্রেমও দূরত্বেই সুন্দর। বার্ধক্য পৌরত্বে পৌঁছে রবীন্দ্রনাথ জীবনের সেই সত্যের গান গাইলেন, প্রেমের গান গাইলেন। এত কিছু থাকতে তুচ্ছাতে তুচ্ছ বিষয়গুলোর মধ্যে তার মনে হয়েছে যে ওই প্রেম, কিশোর বয়সের প্রেম, তার সে যত তুচ্ছই হোক, সেটাই তার আজকের স্মৃতিতে বেশি করে মনে আসছে। তাকেই তিনি তার পাঠকের কাছে তিনি তুলে ধরলেন। তার জন্য রবীন্দ্রনাথকে তোমরা কি ভাববে আমরা জানি না, রবীন্দ্রনাথ মনে করেন এটাই তো জীবনের নিখাত সত্য। সমস্ত কিছু চলে গেছে, কিন্তু কিশোর বয়সের প্রেম যা আজও মনে অম্লান, কেন তাকে সরিয়ে দেব বৃদ্ধ বয়স বলে? না, সেটাই বোধহয় মানুষ অনেক কিছুকে এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য নয়। জীবনের প্রত্যেকটা পর্বে অনেক হিসেব থাকে, কিন্তু ওই যে বললাম বার্ধক্যে এসে সব হিসেব মুছে যায়। প্রকৃত গুরুত্বপূর্ণ যেগুলো জীবনকে যেগুলো উজ্জীবিত করে, সেগুলোই আমাদের কাছে তখন ধরা পড়ে। প্রেম তার মধ্যে একটা। রবীন্দ্রনাথকে জাত রোম্যান্টিক কবি বলে আমরা বলি, তাতে রবীন্দ্রনাথের কিচ্ছু যায় আসে না। সেটা নিয়েই তিনি আধুনিকদের কাছে, যারা আধুনিক কালের লেখক, কল্লোলের লেখক, আধুনিক কবিকুল, তাদের সঙ্গে তা নিয়েই তিনি পাল্লা দিয়েছেন। এই কাব্যগ্রন্থটা মানে আকাশ প্রদীপ তিনি উৎসর্গ করেছিলেন সুধীন্দ্রনাথ দত্তকে, এবং তিনি একটি চমৎকার কথাও বলেছেন এই কাব্যের ভূমিকায়, যেখানে তিনি বলছেন যে কি বলছেন আমরা একটু দেখে নিই। বয়সে তোমাকে অনেক দূরে পেরিয়ে এসেছে, তবু তোমাদের কালের সঙ্গে আমার যোগ লুপ্তপ্রায় হয়ে এসেছে এমনতর অস্বীকৃতির সংশয় বাক্য তোমার কাছ থেকে শুনিনি। তাই আমার রচনা তোমাদের কালকে স্পর্শ করবে আশা করে এই বই তোমার হাতের কাছে এগিয়ে দিলুম। তুমি আধুনিক সাহিত্যের সাধন ক্ষেত্র থেকে একে গ্রহণ করো। সুধীন্দ্রনাথ দত্ত আধুনিক কবিকুলের অন্যতম একজন পুরোহিত, তাকে তিনি উৎসর্গ করতে গিয়ে কি বলছেন যে তোমরা তোমাদের মতো আধুনিকতাকে এনেছ, এই কালকে গ্রহণ করেছ, প্রেমহীনতাকে, যৌনতাকে তোমরা তোমাদের মতো করে দেখেছ, কিন্তু আমি আমার মতো করে সন্ধান করেছি। আমি আধুনিক কিনা সেটা অনেকে মানতে না চাইলেও তোমার থেকে কখনো আমি অস্বীকৃতি পাইনি। আসলে রবীন্দ্রনাথ জানতেন, সংশয় ছিল বটে, কিন্তু কেউ কেউ স্বীকার করেছেন। বুদ্ধদেব বসু তাদের মধ্যে অন্যতম, যে রবীন্দ্রনাথ তাকে যতই সেকালের বলে মনে হোক, রবীন্দ্রনাথের থেকে আধুনিক আর কিছু হয় না। কারণ প্রেম, ভালোবাসা, মানুষের যে অনুভবের কথা, যে সত্য উচ্চারণ বলা যেতে পারে নির্যাস রূপে রবীন্দ্র কবিতায়, কাব্যে, গানে, নাটকে এসেছে। মানুষের জীবন যতই আধুনিক থেকে আধুনিকতর হোক,
জীবনের সেই শাশ্বত সত্যগুলোকে, দাবিগুলোকে তো কখনো অস্বীকার করা যায় না। রবীন্দ্রনাথ চিরকাল সেই শাশ্বত সত্যের কারিগর, যা কখনো অনাধুনিক হয় না, পুরনো হয় না, বরং আজকের সমকালের দাবিতে যা কিছু লেখা তা একদিন নাও থাকতে পারে, কিন্তু রবীন্দ্র গান, রবীন্দ্র কবিতা, রবীন্দ্র নাটকের যে দাবি, যে সত্যোচ্চারণ আপাত কল্পনার মোড়কে, তার দাবি কিন্তু চিরকাল আমাদের কাছে তার মূল্যকে প্রতিষ্ঠিত করতে থাকবে, করে যাবে, এটাই আমাদের মনে হয়। কারণ রবীন্দ্রনাথ শাশ্বত মানুষকে ধরেছেন, যে মানুষ বাইরে পরিবর্তিত হয়, ভেতরে তার কোনো বদল নেই, সেই মানুষকে, সেই মানুষের দাবিকে তিনি তার কবিতায়, গানে প্রকাশ করেছেন। শেষ বেলায় দাঁড়িয়ে শ্যামা কবিতাও কিশোর প্রেমের সেই অভিজ্ঞতারই, স্মৃতিরই বাণীবাহক। শ্যামা কবিতা নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।